আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এসএসসির স্পেশাল প্রস্তুতি ক্লাস নিয়ে। আজকে আমরা এসএসসির স্পেশাল প্রস্তুতি ক্লাসে জীববিজ্ঞান এর এমসিকিউ সলভিং এর দ্বিতীয় অধ্যায়ের স্পেশাল ফার্স্ট লেকচারে আছি। তো আজকে আমাদের এমসিকিউ সলভিং ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায়ের একবারে টপিক ওয়াইজ ইম্পর্টেন্ট যে এমসিকিউ সেগুলো দেখার চেষ্টা করব, দেখবো আমরা কতটুকু এগুলো নিজে সলভ করতে পারি। তো এমসিকিউতে ভালো করার জন্য আমাদের অবশ্যই মেন বইয়ের পার্টটুকু ভালো করে আয়ত্ত করতে হবে বা পড়তে হবে, জানতে হবে, দেন আমরা এমসিকিউতে ভালো মার্ক তুলতে পারবো। আর অবশ্যই এমসিকিউতে আমাদের 25-25টা পাওয়ার চেষ্টা করতে হবে, আদারওয়াইজ আমরা কিন্তু আমাদের যে এইচএসসির যে জিপিএ সেখানে অনেক পিছিয়ে থাকবো। তো আমাদের আজকের যে অধ্যায় এটা হচ্ছে জীবকোষ ও টিস্যু। তো এই অধ্যায় থেকে প্রতি বছরই অনেক বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে অনেকগুলা। তোমরা দেখতে পাবে বিগত বছর ইতিহাসে চার্ট দেখা আছে যে কত সালে কয়টা করে প্রশ্ন আসে, এই অধ্যায় থেকে অনেকগুলো আসে। মানে এই অধ্যায় থেকে এমসিকিউ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো এখান থেকে এসে থাকে। তো আমি তো আমাকে জানাইও মানসুরা, মায়া, শাওন, তোমরা কি ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, সব ঠিকঠাক আছে কিনা, একটু রেসপন্স করে আমাকে জানাইও। মানসুরা, মায়া, শাওন, তোমাদের এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে? আমার কথাগুলো শুনতে পাচ্ছ? একটু আমাকে জানাও। একটু ভয়েসে কথা বলতে পারলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা যাই নেক্সট, পরবর্তী আমরা এখন টপিক ওয়াইজ যাব। টপিক ওয়াইজ আমরা আলোচনা করব আমাদের এই অধ্যায় থেকে আসা স্পেশাল প্রশ্নগুলো, দেখি আমরা কতটুকু মনে রাখতে পারছি বা কতটুকু পারি। তো এখন আমরা প্রথম যে টপিক নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে জীবকোষ। আমি একটু একটা ছোট বই নিয়ে নিই পাশে। এই হচ্ছে আমাদের সেই প্রশ্ন। বিগত বছর এসএসসি পরীক্ষায় এখান থেকে যে প্রশ্নগুলো এসেছে, প্রথমেই আমরা 1 নম্বর টপিক নিয়ে আলোচনা করব। টপিকের নাম জীবকোষ। তো জীবকোষের প্রথম যে এমসিকিউ সেই এমসিকিউ আমরা দেখব। এটা আমার কুমিল্লা বোর্ড 2021 সালে আসে। নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষ কত প্রকার? নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষ কত প্রকার? একটু হ্যাঁ, হয়তো নেট সমস্যার কারণে ওদের একটু ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, জয়েন করছো নাবিল, আবার থ্যাংক ইউ। এখন আমাকে জানাও ক্লিয়ার দেখা যাচ্ছে কীরকম, দেখতে পাচ্ছ কিনা? মানসুরা, মায়া, তারপর হচ্ছে হ্যাঁ। তাহলে এবার আমরা শুরু করি। দেখো যেখানে ছিলাম। তো নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষ কত প্রকার? 2, 3, 4, 5, গেস করো। নিউক্লিয়াস একটা হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস, একটা হচ্ছে কি অগঠিত নিউক্লিয়াস, সুগঠিত নয়। তো এরকম নিউক্লিয়াসের ভিত্তিতে কোষ কত রকম আমরা জানি? কে বলতে পারবা? চেষ্টা করো। আমরা কিন্তু অনেকেই পড়ছি, মেন বই অনেকেই পড়ছি, মেন বই থেকে জানি। থ্যাংক ইউ ঝুমর, নাবিলা, শাওন, জয়েন করছে আবার। একটা হচ্ছে তোমার আদিকোষী জীব বা আদিকোষ, একটা হচ্ছে কি প্রকৃত কোষ। 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। এটা আমরা সবাই জানি। আমরা জানি যেই কোষের নিউক্লিয়াসটা সুগঠিত তাকে বলা হয় প্রকৃতকোষী নিউক্লিয়াস, আর যেই কোষের আমাদের নিউক্লিয়াসের সুগঠিত না তাকে বলে আদিকোষের নিউক্লিয়াস। তো এইরকম আমাদের নিউক্লিয়াসের 2 রকম গঠনের ভিত্তিতেই একটা আদিকোষ পাওয়া যায়, একটা প্রকৃত কোষ পাওয়া যায়। তার মানে কোষ 2 প্রকার। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ কয় প্রকার? 2 প্রকার। এক আদিকোষী নিউক্লিয়াস, প্রকৃতকোষী নিউক্লিয়াস। ঝুমর, মানসুরা, মায়া, নাবিলা, ব্যাখ্যাটা বুঝতে পারছো? একটু আমাকে জানাও। বুঝতে পেরেছ? আচ্ছা, ক্লাস করতে পারতেছো না, আচ্ছা সমস্যা নাই, তুমি রেকর্ড দেখে নিও পরে, সমস্যা নাই, তুমি চেষ্টা করছো, খুশ হলাম। আচ্ছা, এবার তাহলে আমি যাই নেক্সট পরবর্তী অংশে, খেয়াল করো। তো আমাদের বলতেছে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ 2 প্রকার, একটা আদিকোষ, এটা কি প্রকৃত কোষ। আমরা সবাই জানি যে আবার এখানে আবার 2 রকম ভাবে কাজ করে, কাজের ভিত্তিতে আবার কোষ 2 প্রকার, একটা দেহকোষ, এটা কি জননকোষ। তো স্ট্রাকচারটা খেয়াল রাখবা। তো উত্তর হচ্ছে ক, অপশন ক, এটা হচ্ছে আমাদের 2টা হবে। আচ্ছা, এবার আমরা যাচ্ছি পরবর্তী। মানসুরা, মায়া, নাবিলা, একটু আমাকে জানাইও। হ্যাঁ, মানসুরা, মায়া, নাবিলা, শাওন, একটু আমাকে জানাও এই এমসিকিউর ব্যাখ্যাটা বুঝতে পেরেছো কিনা ভালো করে, একটু রিপ্লাই দিও তাড়াতাড়ি। আচ্ছা, তাহলে এবার আমি যাই নেক্সট, হ্যাঁ, পরবর্তী প্রশ্নে।
পরবর্তী প্রশ্ন হচ্ছে, এটা আমাদের 2টা বোর্ড পরীক্ষা আসে, 2টা না 3টা বোর্ড পরীক্ষা। রাজশাহী বোর্ড 22 সালেও আসে, দিনাজপুর 16তেও আসে, কুমিল্লা 22 আসে। আমি অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। প্রশ্নটা আসলে কি বলছে? প্রশ্ন বলতেছে আদি প্রকৃতির কোষে কোনটি থাকে, কোনটি থাকে, কোনটি উপস্থিত? আদি কোষ মানে কি? আদি কোষের জীবের মধ্যে রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, রাইবোজোম, ভেরি গুড, উত্তর রাইট। আমরা জানি আদি প্রকৃতির কোষে বা আদি কোষে রাইবোজোম উপস্থিত থাকে। এটা কিন্তু মেইন বইয়ের আলোচনা। শাওন, তারপর হচ্ছে গিয়ে মানসুর, আমার খেয়াল রাখবা, বুঝছো? এটা হচ্ছে মেইন বইয়ের টপিকে আলোচনা। মেইন বইতে আমার এই বিষয়টা নিয়ে আলোচনা আছে যে আদি প্রকৃতির কোষে আমাদের রাইবোজোম উপস্থিত থাকে। ওকে, তো এটা খেয়াল রাখবা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যালেঞ্জিং প্রশ্ন আমাদের জন্য। আচ্ছা, এরপরে আমরা এখানে কিছু ব্যাখ্যা দেওয়া আছে। এই ব্যাখ্যাটা আমরা আসলে মেন বই পড়ছি যেহেতু অনেকেই ব্যাখ্যাটা আমরা জানবো। হ্যাঁ, তারপরে ব্যাখ্যাটা পড়ে নিবা, যতটুকু সম্ভব ব্যাখ্যা পড়ে চেষ্টা করবা বাকিগুলো সলভ করার জন্য আস্তে আস্তে। ওকে, তাহলে আমাদের এটা কমপ্লিট। এবার আমরা যাচ্ছি নেক্সট, পরবর্তী। তো পরবর্তীতে বলতেছে, এটা কুমিল্লা বোর্ড 2021 সালে আসে। ব্যাকটেরিয়াতে কোন অঙ্গাণুটি থাকে উপস্থিত? ব্যাকটেরিয়া কিন্তু আদিকোষী জীবের মানে আদিকোষী জীব ব্যাকটেরিয়া। তো এখানে কোনটি থাকে? মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম। আমরা কিন্তু একটু আগে একটা এমসিকিউ করে আসছিলাম। ভেরি গুড, রাইবোজোম। তো শাওন, মানসুর, তোমরা উত্তর দিও। কারণ কি, ব্যাকটেরিয়া যেহেতু আদিকোষ থেকে আসে, আদিকোষে যেহেতু রাইবোজোম থাকে, সুতরাং ব্যাকটেরিয়াতে রাইবোজোম পাওয়া যায়। এটা হচ্ছে ব্যাখ্যা। এটা আমাকে জানাও, বুঝতে পারলা কিনা এতটুকু? শাওন, মানসুরা, মায়া, কথা বলো, বুঝতে পেরেছ? রেসপন্স করতে হবে একটু। শাওন, মানসুরা, মায়া, একটু রেসপন্স করো, বুঝতে পারলা কিরকম? এটা আমাকে জানায়ও, তোমাদের রেসপন্স পেলে ভালো হইতো আর কি। আচ্ছা, এবার আমি তাহলে যাই নেক্সট। একটু চ্যাট বক্সে না বলে ভয়েসে বলার চেষ্টা করো, তাহলে আরও সুন্দর হয় আর কি। আচ্ছা, এবার আমি তাহলে যাচ্ছি আমাদের নেক্সট প্রশ্নে। প্রশ্নে বলতেছে, দিনাজপুর বোর্ড 21 সালে কোন পদ্ধতিতে গ্যামেট সৃষ্টি হয়? স্যার, আমি কথা বলতে পারবো না। আচ্ছা, সমস্যা নাই, আর যেহেতু আজকে একটু প্রবলেম হচ্ছে, কথা বলতে না সমস্যা নাই, তুমি চ্যাট বক্সে লিখে জানাও। তো বলতেছে কোন পদ্ধতিতে গ্যামেট সৃষ্টি হয়? গ্যামেট। তো এখানে বলতেছে, কি বললা? মিওসিস, বড় অ্যানসার। মিওসিস, একটু ভালো করে দেখতে হবে। হ্যাঁ, মিওসিস, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, উত্তর রাইট। হ্যাঁ, উত্তর রাইট, মিওসিস। মিওসিসের মাধ্যমে কি তৈরি হয়? গ্যামেট সৃষ্টি হয়, এটা আমরা সবাই জানি। ভেরি গুড, উত্তর রাইট। থ্যাংক ইউ সো মাচ উত্তর দেওয়ার জন্য, খুশি হলাম। একটু ওয়েট, আমাদের ক্লাসে একজন জয়েন করছে, ওর সাথে আমি একটু কানেক্ট হই, কথা বলি। মিরাজ জয়েন করছো ক্লাসে, থ্যাংক ইউ। মিরাজ, শুনতে পাচ্ছ আমার কথা? মিরাজ, একটু কথা বলার চেষ্টা করো। তুমি কি শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? আচ্ছা, তো তুমি কেমন আছো? ওকে, তুমি কেমন আছো? হ্যাঁ, তুমি কেমন আছো? আচ্ছা, তো মিরাজ, আশা করি তুমি নিয়মিত ক্লাস করবা। আমার একটা কষ্ট, তুমি নিয়মিত ক্লাস করতে পারতেছো না। তুমি কিন্তু আমার এখানে একবারে প্রথম দিকের স্টুডেন্ট। তো তুমি যদি নিয়মিত ক্লাস করতে না পারো, তাহলে কিন্তু তোমাকে আমি হারিয়ে ফেললাম। আমার কথা কি বুঝতে পেরেছো? বাকিরা কিন্তু ওরা নতুন, যেমন এই ক্লাসে এখন যারা আছে, মানসুরা, মায়া, নাবিলা, শাওনারা সবাই নতুন। কিন্তু তুমি আমার আগে একবারে শুরু থেকে আমার এখানে পড়তেছো, একবারে ফার্স্ট থেকেই তুমি এখানে আসছো, কিন্তু তোমার রেগুলারিটি ক্লাসে আমি পাই না। তো আমি আশা করি SMS দিলে SMS-এর রিপ্লাই দিবা লগে লগে। প্রত্যেক দিন আমার কাছে যোগাযোগ করে আমার কাছ থেকে পড়া নিতে হবে, পড়াগুলো জমাও দিতে হবে। আজকে আমি পড়া দিয়েছিলাম গ্রুপে, পড়াগুলো আমাকে জমা দিও রাত্রের মধ্যে। তো মিরাজ, শুধু ক্লাস করলে হবে না, আমার সাথে যোগাযোগ করতে হবে। প্রত্যেক দিন যোগাযোগ করে আমাকে পড়াগুলো দেখাইতে হবে, তাহলে আমার কাছে পড়া সিলেবাসটা কমপ্লিট করতে পারবো। আদারওয়াইজ আমার কাছে পড়লে এতটা সুন্দরভাবে সিলেবাস শেষ হবে না, বা আমি এত সুন্দর করে শেষ করতে পারবো না। কারণ আমার সাথে যদি যোগাযোগ না করো, চুপচাপ থাকো, নিয়মিত ক্লাস না করো, যোগাযোগ না করো আমার সাথে, তাহলে কিন্তু আমার পক্ষে সিলেবাস কমপ্লিট করা অনেক কষ্টকর। মিরাজ, আমি কি বুঝতে পারছি কথাটা? তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? ওকে,
তো আশা করি এখন থেকে নিয়মিত ক্লাস করো, ক্লাস মিস দিবা না, ওকে? আর যদি মিস হয়ে যায়, কোনো কারণে যদি ক্লাস মিসও হয়ে যায়, ক্লাস রেকর্ড থাকবে, দেখে নিবা, আমার কাছ থেকে চেয়ে নিবা। কিন্তু রিকোয়েস্ট করতেছি বারবার, এই ক্লাস মিস দেওয়া যাবে না, আমার সাথে যোগাযোগ বন্ধ করবে না, নিয়মিত SMS দিও, স্যার আমি আজকে এটা পড়ছি, ওইটা পড়ছি, এটা হয়েছে, ওইটা হয়েছে, আমাকে একটু হেল্প করেন, সাজেশন দিন, এগুলো বলতে হবে। প্রত্যেক দিন আমার সাথে যোগাযোগ করতে হবে, তাহলেই তোমাদের নিয়ে আমি সামনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। ঝুমুর জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। তো চল আমরা শুরু করি নেক্সট। এখন আমাদের পরবর্তী প্রশ্নটা আসতেছে, ময়মনসিংহ বোর্ড 20 সালে পুং ও স্ত্রী জননকোষের মিলনের ফলে কোনটি সৃষ্টি হয়? নিষেক, ভ্রূণ, অমরা, জাইগোট। জাইগোট। নিষেক। আচ্ছা, জাইগোট। মিরাজ বলছো নিষেক, আরেকজন বলছো জাইগোট। শাওন, মানসুরা, মায়া, নাবিলা, তোমরা উত্তর দিও তো। আলহামদুলিল্লাহ 5 জন জয়েন করছো, খুশি হলাম। মানে পুং ও স্ত্রী জননকোষের মিলনের ফলে কোনটি সৃষ্টি হয়? একটা হচ্ছে মিলনের প্রক্রিয়া, একটা হচ্ছে সৃষ্টি হওয়া, দুইটা আলাদা জিনিস। তো উত্তর যে দিয়েছো জাইগোট, উত্তরটা 100% রাইট। একটা কথা খেয়াল রাখবা, একটা হচ্ছে তোমার মিলিত হওয়া, আর একটা হচ্ছে মিলিত হওয়ার পর সৃষ্টি হওয়া, দুইটা ভিন্ন জিনিস। পুং ও স্ত্রী জননকোষ মিলিত হওয়া এটা হচ্ছে নিষেক। মিলিত হওয়া মানে কি? নিষেক হওয়া। কিন্তু মিলিত হওয়ার পর সৃষ্টি হওয়া এটা হচ্ছে জাইগোট। মিরাজ বুঝতে পারছো ব্যাখ্যাটা? জি স্যার। তার মানে আমাদের মনে রাখতে হবে, একটা হচ্ছে প্রক্রিয়া, একটা হচ্ছে সৃষ্টি। প্রক্রিয়া হচ্ছে নিষেক আর সৃষ্টি হচ্ছে জাইগোট। এটা খেয়াল রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট বা চ্যালেঞ্জিং একটা প্রশ্ন। একটা হচ্ছে প্রক্রিয়া, একটা হচ্ছে কি তোমার সৃষ্টি। ওকে, তার মানে AMCQটা আমরা করে ফেললাম, কমপ্লিট হইলো। এবার আমরা যাচ্ছি পরবর্তী স্পেশাল প্রবলেমে। তো পরবর্তী প্রবলেমটা বা পরবর্তী MCQটা আমাদের এইখান থেকে আসে। এটা টপিকের নাম হচ্ছে উদ্ভিদ ও প্রাণীকোষের প্রধান অঙ্গাণু এবং তাদের কাজ সম্পর্কিত যে টপিক সেখানে। এটা আমাদের গত বছরের প্রশ্ন। এটা আসলে ময়মনসিংহ বোর্ড 24 সালে আসছে। প্রথম প্রশ্ন MCQটা আর কি বলতেছে, কোনটি পেনিসিলিয়াম এর কোষ প্রাচীর তৈরি করে? পেনিসিলিয়ামের কোষ প্রাচীর তৈরি করে প্রোটিন, সুবেরিন, লিপিড, কাইটিন। গেস করো তো কোনটা হইতে পারে? প্রোটিন। আচ্ছা, প্রোটিন বলছো, মিরাজ বলছো প্রোটিন। আচ্ছা, এটা মনে রাখবা, পেনিসিলিয়াম হচ্ছে একটা তোমার ওই যে কোষ প্রাচীর, যেটা সে কোষ প্রাচীরের যে আবরণটা আমাদের তৈরি হয়, এটা প্রোটিন নাকি অন্য কিছু আমার দেখতে হবে। আচ্ছা, আর কেউ শাওন বা নাবিলা দেখো তো, চেষ্টা করো তো। মিরাজ তো উত্তর দিয়েছে একটা, তোমরা একটা উত্তর দেওয়ার চেষ্টা করো। আমি আসলে তোমাদের রেসপন্স পাইনি তো। আচ্ছা, তো আমি দেখা দিই, এটা আসলে আমাদের কাইটিন দ্বারা তৈরি হয়। হ্যাঁ, মনে রাখবা, কোষ প্রাচীরের প্রধান উপাদান সেলুলোজ, হেমিসেলুলোজ, পিকটিন, কাইটিন ইত্যাদি। হ্যাঁ, কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে কি? সেলুলোজ। সেলুলোজ এখানে নাই, থাকলে ওইটাই উত্তর হইতো। তো এটা ছাড়া আমার কি পেকটিন, কাইটিন, সুবেরিন তো আছে, পেকটিন, কাইটিন এগুলো খেয়াল রাখবা। তো উত্তর হচ্ছে কি? কাইটিন। এটা মুখস্থ করবে একটু, হ্যাঁ খেয়াল রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট MCQ। আচ্ছা, এরপরে ব্যাখ্যা লেখা আছে, ব্যাখ্যাটা আমরা পড়লে পেয়ে যাব। পরবর্তী MCQতে চাই। এটা রাজশাহী বোর্ড 21 সালে আসে। ছত্রাকের কোষ প্রাচীর কোনটি দ্বারা গঠিত? ছত্রাকের কোষ প্রাচীর কোনটির মাধ্যমে গঠিত? লিগনিন, কাইটিন, পেকটিন, সুবেরিন। একটু চেষ্টা করতে হবে। নাবিলা, শাওন, মিরাজ, চেষ্টা করো, কোনটা হইতে পারে? লিগনিন, কাইটিন, এক্সিলেন্ট, ভেরি গুড, কাইটিন, ভেরি গুড। হ্যাঁ, উত্তর হয়েছে কাইটিন। আচ্ছা, এর পরবর্তী MCQ সিলেট বোর্ড 23 সালে আসে। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরটা কি দ্বারা গঠিত? প্রোটিন, লিগানিন, প্রোটিন, লিপিড, কাইটিন, সুবেরিন, চর্বি ও গ্লাইকোজেন। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? এটা একটা MCQ, চ্যালেঞ্জিং MCQ বলতে গেলে, কারণ এটার অপশনগুলো অনেক কাছাকাছি।
তো উত্তর কোনটা মনে হচ্ছে একটু আমাকে জানাও, দেখি উত্তরটা মিলে কিনা। দ্রুত রেসপন্স করো, আমাদের সময় কম তাই জন্য। হ্যাঁ, শাওন, নাবিলা, মিরাজ, চেষ্টা করো কোনটা হইতে পারে, তাড়াতাড়ি। পারবা না? স্যার প্রোটিন ও লিপিড। ভেরি গুড, এক্সিলেন্ট। প্রোটিন ও লিপিডের মাধ্যমে এটা হয়, ভেরি গুড, হয়েছে। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন, যশোর বোর্ড 21 সালে আসছে, বরিশাল বোর্ড 21 সালে আসে। কোনটি কোষ প্রাচীর কাইটিন দ্বারা নির্মিত? ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, ফার্ন। কোনটির কোষ প্রাচীর কাইটিন দ্বারা নির্মিত? আমরা কিন্তু একটু আগে পড়ছিলাম, বলো তো কোনটা হবে? কোনটির কোষ প্রাচীর কাইটিন দ্বারা গঠিত? স্যার ছত্রাক। ভেরি গুড, এক্সিলেন্ট, মনে আছে ছত্রাক, গুড। এগুলো খেয়াল রাখতে হবে, দেখছো একটা প্রশ্ন কত রকমভাবে ঘুরিয়ে পেঁচিয়ে তারা করতে পারে। পরবর্তী প্রশ্ন, কুমিল্লা বোর্ড 20 সালে আসছিল। পলিস্যাকারাইড দিয়ে গঠিত হয় কোনটির কোষ প্রাচীর? পলিস্যাকারাইড দিয়ে গঠিত হয় কোনটির কোষ প্রাচীর? কুমিল্লা বোর্ড 20 সালে। মাশরুম, অ্যামিবা, বহুকোষী শৈবাল, ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া। আচ্ছা, এক্সিলেন্ট, উত্তর রাইট, ব্যাকটেরিয়া, হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আজকের মতো আমরা সর্বশেষ এমসিকিউ নিয়ে আসতেছি, কারণ আজকে আর সময় পাচ্ছি না বেশিক্ষণ পড়াতে। হ্যাঁ, নিচের কোনটির সাহায্যে পার্শ্ববর্তী কোষগুলোর মধ্যে যোগাযোগ রক্ষিত হয়? প্রোটোপ্লাজম, মাইক্রোভিলাই, নিউক্লিয়ার মেমব্রেন, প্লাজমোডেজমাটা। এটা আমার কোষ প্রাচীর থেকে আসা প্রশ্ন। দুটা কোষে, ভেরি গুড, হ্যাঁ, প্লাজমোডেজমাটা, চমৎকার তো দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। তো আজকের মতো আমরা আমাদের এই ফার্স্ট এমসিকিউ প্রবলেম ক্লাস দ্বিতীয় অধ্যায় এখানে শেষ করলাম। আমরা নেক্সট ক্লাস থেকে চেষ্টা করব স্পেশালভাবে সৃজনশীল নিয়ে আলোচনা করতে ইনশাআল্লাহ। হ্যাঁ, আগামীকাল আমাদের বায়োলজির স্পেশাল সৃজনশীল ক্লাস হবে। তো চেষ্টা করো এখন থেকে নিয়মিত ক্লাসগুলো করার জন্য, আর অবশ্যই ফ্রেন্ডদেরকে ইনভাইট করো, আর বাড়ির কাজটা আজকে জমা দিও সবাই। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আমাদের স্পেশাল বায়োলজির সেকেন্ড চ্যাপ্টারের এমসিকিউ সলভিং ক্লাসের আজকে আমরা এই মুহূর্তে নতুন টপিক নিয়ে আলোচনা করব। এটা আমাদের 1 নম্বর প্লেলিস্টেই থাকবে। তো দেখি আজকে টপিকের নাম হচ্ছে কোষ ঝিল্লি। এই টপিক থেকে আমাদের বোর্ড পরীক্ষা কীরকম প্রশ্ন আসছে। তো প্রথম যে প্রশ্ন, এই প্রশ্নটা আসছে যশোর বোর্ড 2024 সাল। হ্যাঁ, এমসিকিউ পড়ার সিস্টেমটা আমি বুঝা দিব। আমি যখন এমসিকিউ ক্লাস নিব এটাকে বলে দিব কোন টপিকে এমসিকিউ ক্লাস হবে, এবং তোমার মেন বইটা পড়া শুরু করবা, দেন এমসিকিউ সলভিং ক্লাস করবা। সব কিছু সুন্দর হবে, সাজানো গোছানো হবে ইনশাআল্লাহ, অপেক্ষা থাকো। তো কোষ ঝিল্লির ভাঁজকে কি বলে? ভিলি, ল্যামেলি, মাইক্রোভিলি, নিউরিলেমা। এক্সিলেন্ট, ভেরি গুড, নাবিল উত্তর দিয়েছো মাইক্রোভিলি। আমরা সবাই জানি, হ্যাঁ, এটা কিন্তু যশোর বোর্ড 24 সালে আসছে যে কোষ ঝিল্লির যে ভাঁজ থাকে এটাকে মাইক্রোভিলি বলে। আমরা কিন্তু মেন বই পড়লেই জানতে পারবো, মেন বই পড়লে আমরা পেয়ে যাবো কেমনি কী করতে হবে। তোমরা একটু কষ্ট করে ক্লাস করো আপাতত, ইনশাল্লাহ আশা করি খুব শীঘ্রই তোমাদের প্রোগ্রাম যখন শুরু করবো সুন্দর হবে। তোমাদের সৃজনশীল থেকে শুরু করে এমসিকিউ, ক খ, সাজেশন সব কিছু তোমাদের চোখের সামনে থাকবে। তোমরা জাস্ট প্রত্যেক দিন গ্রুপ থেকে নিয়ে নিয়ে সাজেশন মতো পড়বা, আর পরীক্ষায় আশা করি যতটুকু সম্ভব ভালো লিখে আসতে পারবা ইনশাল্লাহ। তো সেই সাজেশনের অপেক্ষায় থাকো, আস্তে আস্তে আমি যাব। হ্যাঁ, তো অপেক্ষা করো। তো এখন এটার কোষ ঝিল্লির যে বিষয়টা পুরো ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাটা আমরা পড়লেই জানতে পারবো। তো আমরা ব্যাখ্যাটাও পড়বো, বুঝছো? যাদের কাছে এই গাইডটা নাই, রয়্যাল গাইড, আমি ছবি তুলে দিব না এমসিকিউ প্র্যাকটিস করার জন্য রয়্যাল গাইড বেস্ট। কারণ কি, রয়্যাল গাইডে প্রত্যেকটা এমসিকিউ নিচে ব্যাখ্যা থাকে, যে ব্যাখ্যাটা পড়লে তুমি অনেকগুলো এমসিকিউ এমনিতে পারবা। তো রয়্যাল গাইডটা এমসিকিউর জন্য বেস্ট গাইড। হ্যাঁ, খেয়াল রাখবা। তো এখানে বলতেছে অনেক কিছুই, এটা আমরা এখন আর না পড়ি, আমরা জানি এগুলো বই থেকে আমরা সব পড়ছি। এখন দেখো, আমার একটা বিষয়ে সৌন্দর্য বিষয় কি, তারা ছবিও দিয়েছে, দেখো খুবই চমৎকার। তারা ব্যাখ্যা তো দিছে এই এমসিকিউর ক্ষেত্রে ছবিও দিয়েছে। আসলে এরকম ছবি দিয়ে এমসিকিউ ব্যাখ্যা দেয় এরকম গাইড আমি তেমন দেখি নাই, শুধু রয়্যাল ছাড়া, বুঝছো? আমরা জানি যে অন্যান্য গাইডগুলোতে ব্যাখ্যা দেয়, কিন্তু এরকম এত কষ্ট করে ছবি আঁকা চিত্র দেয়া বুঝাইবো এরকম ব্যাখ্যা দেয় না। যেমন এখানে দেওয়া আছে, যেমন এখানে কোষ ঝিল্লি আঁকা হয়েছে, তোমাদের বইতে ছবিটা দেওয়া আছে। তো কোষ ঝিল্লির মধ্যে যে এইরকম ফাঁককে বলা হয় আন্তঃকোষীয় ফাঁক। আর এরকম যে আমাদের ভাঁজ থাকে, যে ঢেউ ঢেউ বাজ, এই ভাঁজটাকে বলা হয় মাইক্রোভিলি। দেখছো, এটা কিন্তু আমাদের এত সুন্দরভাবে ছবি এঁকে তারা বুঝাই দিছে।
তো এই হচ্ছে আমাদের এই গাইডটার সৌন্দর্য। যারা এই গাইডটা কিনছো তোমাদের জন্য কিন্তু এমসিকিউ একবারে পানিবাদ হয়ে যাবে ইনশাল্লাহ। টপিক ওয়াইজ সাজানো থাকে। এখানে যারা আসছো ইহিদিনা, মানসুরা মায়া, ইউসুফ, নাবিল আসাম, তোমাদের কি কারো এই গাইডটা কিনা আছে? রয়্যাল গাইড কি কেউ কিনছো বা ফলো করো? আচ্ছা, তো একজনের উত্তর পাইছি। আর যাদের কাছে গাইড নাই, রয়্যাল গাইড, আমি গাইডের ছবি তুলে দিব না, এমসিকিউ প্রতিটা অধ্যায় ভিত্তিক, তোমরা পড়ে নিলে বুঝতে পারবা, এমসিকিউর জন্য অনেকটাই উপকার হবে তোমার। আচ্ছা, এবার আমরা যাই পরবর্তী প্রশ্নে। হ্যাঁ, দিনাজপুর বোর্ড 17 সালে আসছিল। কি বলছে আমরা একটু দেখি। উদ্ভিদ কোষে কোষ ঝিল্লির কাজ কোনটি? দেখছো, আমাদের কোষ ঝিল্লির কাজ, কোষ প্রাচীরের কাজ থেকেও কিন্তু এমসিকিউ প্রশ্ন এসে থাকে। কোষের আকৃতি বজায় রাখা, কোষে দৃঢ়তা প্রদান করা, পার্শ্ববর্তী কোষের সাথে যোগাযোগ রক্ষা করা, অভিস্রবণের মাধ্যমে পানীয় খনিজ লবণ নিয়ন্ত্রণ চলাচল। কোষ ঝিল্লির কাজ কি? এটা আমাদের বলতে হবে। কত নাম্বার? আচ্ছা, এক্সিলেন্ট, ভেরি গুড। গহ নাম্বার, হ্যাঁ, অভিস্রবণের মাধ্যমে পানীয় খনিজ লবণের নিয়ন্ত্রণ চলাচল। ভেরি গুড দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। দেখছো, তার মানে কিন্তু আমরা বই পড়ছি, আমরা কিন্তু বই রিডিং না পড়েও পারতেছি, তার মানে আমাদের কি খুবই সুন্দরভাবে এগুলো প্র্যাকটিস হয়ে গেছে। আচ্ছা, এরপর দেখো পরবর্তী, কোষ ঝিল্লির ভাঁজকে কি বলে? এটা কিন্তু আমরা আগেও পড়ছি, বুঝছো, আগেও পড়ছি। তো রাজশাহী 19 সালে দেখছো একই প্রশ্ন অনেকবার আসে। এখানে লেখা আছে হাইলাস ক্রিস্টি ম্যাট্রিক্স মাইক্রোভিলাই। দেখো এখানে একটু চেঞ্জ আছে, বুঝছো? হ্যাঁ, ভেরি গুড। এখানে কিন্তু লেখা মাইক্রোভিলি, ঠিক আছে? এখানে লেখা কি মাইক্রোভিলি, আর একটু পরে দেখলাম কি মাইক্রোভিলাই। হ্যাঁ, মাইক্রোভিলাই। ওকে, যদিও কাছাকাছি সেম, তারপরেও তোমরা চেষ্টা করবা এটা মনে রাখার জন্য। শেষ। তাহলে পরবর্তী প্রশ্ন, কোষ ঝিল্লি কি দ্বারা গঠিত? সিলেট বোর্ড 15 সালে আসা প্রশ্ন। কোষ ঝিল্লি কি দ্বারা গঠিত? প্রোটিন, লিপিড, প্রোটিনোলিপিড, সেলুলোজ। এক্সিলেন্ট, ভেরি গুড। কোষ ঝিল্লি প্রোটিন ও লিপিড এর সাহায্যে গঠিত। আমরা কি জানি কোষ প্রাচীর হচ্ছে কোষ প্রাচীর। আচ্ছা বলো, কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? কোষ প্রাচীর, এনিওয়ান? কোষ প্রাচীর এটা কি দ্বারা গঠিত? কেউ পারবা? কোষ ঝিল্লি যদি লিপিড আর প্রোটিন দিয়ে গঠিত হয়, তাহলে কোষ ঝিল্লি কি দ্বারা গঠিত বলো তো? কেউ পারবা না? এখানে উত্তরটা দেওয়া আছে, এখানে অপশনগুলোর মধ্যে উত্তর দেওয়া আছে। কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? শাওন আবার বলো তো, জোরে বলো তো। এক্সিলেন্ট, ভেরি গুড, এই তো হয়েছে। হ্যাঁ, মনে রাখবা কোষ ঝিল্লি লিপিড প্রোটিন দিয়ে গঠিত হলেও কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা গঠিত। সেলুলোজ, এই এমসিকিউটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এই এমসিকিউ অনেকবার পরীক্ষা আসছে, বুঝছো? কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে তৈরি, আর কোষ ঝিল্লি লিপিড প্রোটিন দিয়ে তৈরি, মনে রাখবা। হ্যাঁ, আচ্ছা, তো এই হচ্ছে আমাদের বিষয়টা। তো এবার আমরা যাই পরবর্তী স্পেশাল টপিকে। তো পরবর্তী টপিকের নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়ার অংশ থেকে আসা প্রশ্ন। তো দেখি আমরা শুরু করি। মাইটোকন্ড্রিয়ার অনুচ্ছেদ, অক্সিজম ধারণকারী অঙ্গাণুটি কোন প্রক্রিয়ায় অংশ নেয়? যশোর বোর্ড 21 সালে শ্বসন, অভিস্রবণ, ইমবাইবেশন, সালোক সংশ্লেষণ। অক্সিজম ধারণকারী অঙ্গাণু, যেটাকে আসলে মাইটোকন্ড্রিয়া বলতেছে, তো মাইটোকন্ড্রিয়ায় কোন প্রক্রিয়া অংশ নেয় বলতে পারবা? কারো কি মনে আছে? ইহিতে না বলছো, বুঝি না, আর বলো তো। ভেরি গুড, এক্সিলেন্ট। হ্যাঁ, শ্বসন। অক্সিজমে আমাদের মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে শ্বসনে এই কাজটা ঘটে। তো এখানে ব্যাখ্যায় সব লেখা আছে, কত সালে কি হাবিজাবি অনেক কিছু হয়েছে, এগুলো সবই লেখা আছে। যাক, আমরা মাশাআল্লাহ পারছি। এবার আমরা নেক্সট যাচ্ছি পরবর্তী। তো পরবর্তী এমসিকিউটা হচ্ছে এরকম, আমরা এগুলো মাইটোকন্ড্রিয়া যারা পারি তারা তো মোটামুটি বুঝবো। আর তোমাদের পরীক্ষার ব্যাপারেও চেষ্টা করতেছি যতটুকু সময় পরীক্ষা নেওয়ার জন্য। তবে ভার্সিটি অ্যাডমিশনের পরীক্ষা প্রিপারেশনে ব্যস্ত, তো তোমাদের পরীক্ষা হইতে পারে পরে শুরু করতে পারি, তারপরেও ক্লাস চালিয়ে যাবো ইনশাল্লাহ। মাইটোকন্ড্রিয়ার ভেতরের স্তরের ভাজককে কি বলে?
আগে ছিল কোষ ঝিল্লির ভাজক, এখন কিন্তু মাইটোকন্ড্রিয়ার ভাজক। ল্যামেলাম, মাইক্রোভিলাই, অক্সিজম, ক্রিস্টি। বলো তো কি হবে? ভেরি গুড, এক্সিলেন্ট, ক্রিস্টি। হ্যাঁ, আগে ছিল কি? আগে ছিল কোষ ঝিল্লির ভাঁজ, যার ছিল মাইক্রোভিলি, এখন হচ্ছে মাইক্রোকন্ড্রিয়ার ভাঁজ। মাইক্রোকন্ড্রিয়াতে এরকম ভাঁজ থাকে, যার নাম কি? ক্রিস্টি। কুমিল্লা বোর্ড 23 সালে আসে। থ্যাংক ইউ। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন, কোনটি মাইটোকন্ড্রিয়নের অংশ? যশোর বোর্ড 23 সালে আসে। অক্সিজম, গ্রানাম, সিস্টার্নি, সেন্টিওল। ভেরি গুড, এক্সিলেন্ট, অক্সিজম। কারণ আমরা জানি অক্সিজমের মাধ্যমে কি মাইটোকন্ড্রিয়ার শ্বসন কাজ সম্পন্ন হয়ে থাকে। চমৎকার। আচ্ছা, এখন আমাদের এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। ঢাকা বোর্ড 21 সালে আসছিল, চট্টগ্রাম বোর্ড 15 সালে আসছিল, একই প্রশ্ন। বলতেছি কি, মাইটোকন্ড্রিয়ার কাজ কোনটি? তোমরা কিন্তু এটা অপশন ছাড়াই বলতে পারবা। বলো তো কি কাজ? ভেরি গুড, শক্তি উৎপন্ন করে। হ্যাঁ, এই যে আমি কথা বলি, তুমি কথা বলো, আমরা কাজ করি, শ্বাস প্রশ্বাস নেই, এই প্রত্যেকটা কাজ করার জন্য কিন্তু আমাদের শক্তি লাগে, শক্তি, এনার্জি লাগে, এনার্জি। তো আমাদের দেহের মধ্যে যে শক্তি বা এনার্জি, এটা তৈরি করে কে? এই সেই বস্তু, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া আমাদের যত শক্তি, মানে জীবদেহের যত সামগ্রিক শক্তি নিয়ে কাজ আছে, শক্তি নিয়ে আলোচনা, শক্তির উৎস জীবদেহে, শুধু আমাদের দেহে না, উদ্ভিদের দেহের ক্ষেত্রেও, ঠিক আছে? তো মাইটোকন্ড্রিয়া আসলে এটা উদ্ভিদ দেহে, হ্যাঁ, যদিও এটা উদ্ভিদ দেহে বেশি। তো আমাদের মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে এই কি হয়, শক্তির কাজটা হয় সুন্দরভাবে। আচ্ছা, তো উত্তর রাইট, শক্তি উৎপাদনে মাইটোকন্ড্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আচ্ছা, তো এরপরে যা দেওয়া আছে মাইটোকন্ড্রিয়ার কী কী ধাপ, কী কী হয় না হয়, হাবিজাবি অনেক সব লেখা আছে, এগুলো আমরা পড়ে নিলেই বুঝতে পারবো। আচ্ছা, এরপরে যাই পরবর্তী প্রশ্নে। এটা একটা চমৎকার প্রশ্ন, একটু ক্রিটিক্যাল, হ্যাঁ, একটু কঠিন। কুমিল্লা বোর্ড 20 সালে আসে। কোন জীবের কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না বা অনুপস্থিত? কোন জীবের কোষে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত থাকে? অর্টোকার্পাস, কোপসাইকাস, ট্রিকোনোমাস, অ্যাপিস। আচ্ছা, এক্সেলেন্ট উত্তর দিয়েছো, ট্রিকোনোমাস। ভেরি গুড। হ্যাঁ, ট্রিকোনোমাস। আমাদের ওই যে মেন বই তো লেখা আছে, বুঝছো? কিছু কিছু জীবের মধ্যে বা এর মধ্যে কি থাকে না, এই মাইটোকন্ড্রিয়া থাকে না। আচ্ছা, তো মানসুরা মায়া, অনেকক্ষণ ধরেই তো তোমার রেসপন্স পাই না, আমাকে জানাও। মানসুরা মায়া, তুমি কেমন শুনতেছো, দেখতেছো, বুঝতেছো? মানসুরা মায়া, একটু ভয়েসে কথা বলো। মানসুরা মায়া, তুমি ভালো করে শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা, আমাকে জানাও। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, দিনাজপুর বোর্ড 20 সালে আসে, একই প্রশ্ন। কোন অনুযায়ী মাইটোকন্ড্রিয়া থাকে না? ট্রিকোনোমাস, একই। আচ্ছা, এরপরে পরবর্তী প্রশ্ন, ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কোনটি? রাজশাহী বোর্ড 21 সালে আসে। গলগি বডি, লাইসোজোম, রাইবোজোম, কোষ গহ্বর। ঝিল্লিবিহীন মানে ঝিল্লি নাই, চেষ্টা করো। ঝিল্লিবিহীন সাইটোপ্লাজম মানে কোনো ঝিল্লি নাই, আবরণেই ঝিল্লি নাই আর কি। বলতে পারবা? এনিওয়ান, চেষ্টা করো। কেউ পারবা না? আচ্ছা, তো উত্তরটা হচ্ছে রাইবোজোম। রাইবোজোমের মধ্যে কোনো ঝিল্লি থাকে না, মনে রাখবা। লেখা আছে যে কোনটি ঝিল্লিযুক্ত আর কোনটি ঝিল্লিবিহীন, এই যে লেখা আছে ছক আকারে, সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া আছে, বুঝছো? এই ব্যাখ্যাগুলো পড়লে আরও চমলক্য, আরও সুন্দর হবে। ঝিল্লিযুক্ত অঙ্গাণুর নাম মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। গলগি বস্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষ গহ্বর, শুধু উদ্ভিদ কোষে থাকে যেটা, আর লাইসোজোম। আর ঝিল্লি ছাড়া কোষ কঙ্কাল, এই যে মাইক্রোকিটিউবেল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, রাইবোজোম, সেন্ট্রোজোম, এগুলো হচ্ছে ঝিল্লিবিহীন। আসলে ঝিল্লিযুক্ত অনেক বেশি, ঝিল্লিবিহীনটা কম। তো এটা মুখস্থ রাখবা। কোষ কঙ্কালের মধ্যে মাইক্রোটিউবিউল, মাইক্রো ফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এই তিনটা
আর রাইবোজোম আর সেন্ট্রোজোম। ঠিক আছে, দেখবা যে লাইসোজোম আর সেন্ট্রোজোম কিন্তু আলাদা, একরকম না। তার মানে এই ছকটা পড়লে তুমি জানতে পারবা যে ঝিল্লি যুক্ত অঙ্গাণু কী কী আর ঝিল্লিবিহীন অঙ্গাণু কী কী। শেষ। কথা কি বুঝতে পেরেছো? এটি সবাই কথা বলো, বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এরপরে পরবর্তী অংশের মধ্যে আমাদের কি বলতেছে আমরা দেখি। পরবর্তীতে দেখো আমাদের আর একটা ছক লেখা আছে, আসলে মনে রাখার জন্য, ঝিল্লি বদ্ধ কোষীয় অঙ্গাণু মনে রাখার কৌশল। মা, ভাই, ভাবি এরা সবাই পাগল। দেখছো কি ছন্দ দিছে, এটা কোনো কথা হইল? মা, ভাই, ভাবি এরা সবাই পাগল। তো মাতে মাইটোকন্ড্রিয়া, ভাইতে ভেকুয়াল, ভাবি ভেসিকল, এরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, পা মানে পারক্সিজম, গ মানে গলগি বডি, ল মানে লাইসোজোম। আসলে অনেক টেকনিক, যাই হোক। এবার হচ্ছে ঝিল্লিবিহীন কোষীয় অঙ্গাণুর নাম। সেরা মামাই প্রথম, যাই হোক, ও আর কি দেওয়া আছে। প্রথমে সে, সেন্ট্রিওল, রা, রাইবোজোম, মা, মাইক্রোটিউবুলস, আবার মা, মাইক্রোফিলামেন্ট, ই, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, প্রথম, তবে কি প্রোটিওজোম। শেষ। আচ্ছা, এরপরে পরবর্তী প্রশ্ন, মাছে বিদ্যমান প্রধান খাদ্য উপাদান নিচের কোনটি দ্বারা সংশ্লেষিত হয়? অথবা এই এমসিকিউটা যশোর বোর্ডে এরকমভাবে আসার পরে আবার বরিশাল বোর্ডে এরকমভাবে আসে, নিচের কোনটি জীবে আমিষের সংশ্লেষণের সাথে জড়িত? মানে জীবদেহে আমিষের ঘাটতি পূরণ করে কোন অঙ্গাণুটি? লাইসোজোম, ক্রোমোজোম, সেন্ট্রোজোম, রাইবোজোম। রাইবোজোম। এক্সেলেন্ট, ভেরি গুড, উত্তর রাইট, রাইবোজোম। রাইবোজোমের মাধ্যমেই আমিষ সংশ্লেষ হয়। আচ্ছা বলো, আমিষের অপর নাম কি? কেউ পারবা? আমিষের অপর নাম? এক্সেলেন্ট, ভেরি গুড। হ্যাঁ, আমিষের অপর নাম হচ্ছে কি? প্রোটিন। আর এই যে আমরা মাছ খাই, মাংস খাই, গোস্ত খাই, এগুলো সবই হচ্ছে কি আমিষের উৎস। হ্যাঁ, প্রাণীজ উৎস, খুবই ইম্পর্টেন্ট, খেয়াল রাখবা। মাছ, মাংস এগুলো হচ্ছে কি প্রাণীজ আমিষ। তো বাকিদের রেসপন্স আমি খুবই কম পাইছি। মানসুরা মায়া খুবই কম রেসপন্স পাইছি, তারপরে শাওনের কথা খুবই কম শুনছি। আমাকে জানায়ও ইউসুফ, মানসুরা মায়া, শাওন, তোমরা কেমন বুঝতে পারছো? একটু কথা বইলো। আচ্ছা, আমি তোমাদের রেসপন্স শুনতে পাই নাই। এখন কথা হচ্ছে যে আমি তোমাদের যে মানে যতটা স্পেশালভাবে তোমাদের নিয়ে কাজ করতে চাচ্ছিলাম ওরকমভাবে পারি না এই সপ্তাহে। তোমরা দোয়া করো যদি খুব শীঘ্র পেরে যাই। আর তোমরা যেই হেল্পের জন্য আমাকে SMS দিছো, যেই যা লাগবে আমি ফ্রি হয়ে দেওয়ার চেষ্টা করব। তো আগামীকাল ইনশাআল্লাহ আল্লাহর নাম নিয়ে আমাদের ফিজিক্সের স্পেশাল ক্লাস হবে। ফিজিক্সের ক্লাস রাত 8টা 20-এ শুরু হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, 8টা 20 মানে 8টা 20 চলে আসবা, দেরি করবা না। রাত 8টা 20-এ ফিজিক্সের স্পেশাল ক্লাস হবে, সৃজনশীল ক্লাস। তো আজকের মতো আমরা ক্লাস এখানে শেষ করতেছি। নেক্সট ক্লাসের অপেক্ষা থেকো, নিয়মিত ক্লাস করো। ক্লাস মিস হয়ে গেলে রেকর্ড ক্লাস দেখে নিও। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।